শুরুতে ব্যাংশাল আদালতের দিকে নজর রাখবো, কারণ একদিনের ইডি হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার জামিনের আবেদন খারিজ এবং একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার, রয়েছে সরাসরি অমিতের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অমিত, একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের অর্পিতা মুখোপাধ্যায়কে। অমিত, অর্পিতা মুখোপাধ্যায়কে আজকে ব্যাংশাল আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাসে পেশ করা হয়েছিল এবং আদালত তাকে একদিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, আজকে রবিবার হওয়ায় ইডির যে বিশেষ আদালত তা বন্ধ ছিল এবং আজকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ইডির তরফে তাকে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় ইডির আইনজীবীর তরফে। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের যিনি আইনজীবী, তিনি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন এবং যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক এমনটাই তার আবেদন ছিল। আমরা দেখলাম কার্যত শুনানি পর্ব শেষ হওয়ার পরে যে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, তাতে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হলো। অর্পিতা মুখোপাধ্যায়কে একদিন ইডি তার নিজের হেফাজতে রাখবে এবং আগামীকাল সোমবার ইডির যে বিশেষ আদালত তা যখন সোমবার খুলবে তখন সেই আদালতে অর্পিতাকে আবারও পেশ করা হবে, এমনটাই কিন্তু নির্দেশ আদালতের। অমিত, আমি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আদালতে যে সওয়াল জবাব, সেই সওয়াল জবাবে ঠিক কি উঠে আসলো? দেখো, আদালতের সওয়াল জবাব শুনানি চলাকালীন ইডির আইনজীবীর তরফে সুস্পষ্ট কতগুলি বিষয় জানানো হয় আদালতের সামনে। কে এই অর্পিতা মুখোপাধ্যায়? প্রথমেই আদালত ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র স্পষ্ট আদালতকে জানান যে রাজ্যের মন্ত্রী মিস্টার পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠ এই মহিলা অর্পিতা মুখোপাধ্যায়, যার ফ্ল্যাট থেকে 21 কোটিরও বেশি নগদ টাকা পাওয়া গিয়েছে, 91 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না পাওয়া গেছে, 1000 ডলার অর্থাৎ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে এবং একই সঙ্গে একাধিক নথি পাওয়া গিয়েছে। কি রয়েছে সেই নথির মধ্যে? যেখানে 14টি সম্পত্তি সংক্রান্ত দলিল পাওয়া গিয়েছে, এছাড়া প্রচুর ভুয়ো বেনামি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে সে সকল নথি থেকে। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা দাবি করছে যে এটি একদম যেভাবে সোনা এবং টাকা রাখা ছিল আলিবাবার জহরত অর্থাৎ আলিবাবার বাক্স হিসেবে তুলনা করছে এই অর্পিতা মুখোপাধ্যায়ের এই ফ্ল্যাটটিকে। একই সঙ্গে 12টি ভুয়ো কোম্পানির তথ্য সামনে এসছে, যে 12টি কোম্পানিতে ইডি আধিকারিকরা মনে করছেন এই এসএসসি নিয়োগ মামলায় যে আর্থিক লেনদেনের প্রসঙ্গ উঠে আসছে বা মানি লন্ডারিংয়ের যে তথ্য উঠে আসছে, সেই সকল টাকা এই সকল 12টি ভুয়ো কোম্পানিতে ইনভেস্ট হয়েছে অর্থাৎ লগ্নি হয়েছে, এমনই গুরুতর অভিযোগ কিন্তু শোনা গেল ইডির আইনজীবীর তরফে বা ইডির যে তদন্ত করতে গিয়ে ইডি যে তথ্য পেয়েছে। একই সঙ্গে 6টি সেল কোম্পানি অর্থাৎ এই 6টি সেল কোম্পানি যেখানে যারা ওনার বা যাই 6টি সেল কোম্পানি যারা চালান তারা সেই সকল মালিক অর্পিতা ঘনিষ্ঠ, এহেন অভিযোগ কিন্তু আনা হয়েছে ইডির তরফে। ধন্যবাদ অমিত। একদিনের ইডি হেফাজতে অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। পাশাপাশি যে বিষয়টা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য, 12 ভুয়ো কোম্পানির হদিশ, ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা পাচারের দাবি ইডির। অর্পিতা ঘনিষ্ঠদের নামে 6 ভুয়ো কোম্পানির হদিশ। সেদিন অর্পিতাকে সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ব্যাংশাল আদালতে এবং ইএসআই হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ইএসআই হাসপাতালে ঢোকার সময় এবং বেরোনোর সময় ঠিক কি দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় শোনাবো। আইনের ওপর আস্থা রাখি, এটাই বলবো। আইন আইনের পথে চলবে, এটুকুনি আস্থা। আইনের ওপর আস্থা রাখি, এটাই বলবো। আইন আইনের পথে চলবে, এটুকুনি আস্থা। আপনি কোন পার্টি? আমি কোনো পার্টি করি না। আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনার এই টাকা কোথা থেকে এলো? আপনি কোন পার্টি? আমি কোনো পার্টি করি না। ইডি হেফাজতে অর্পিতা, একদিনের ইডি হেফাজতে অর্পিতার জামিনের আবেদন খারিজ। অন্যদিকে ব্যাংশাল আদালতের নির্দেশে এসএসকেএম এ পার্থ, ব্যাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থকে কমান্ড হাসপাতালে পাঠানোর আবেদন ইডির বক্তব্য না শুনেই ব্যাংশাল আদালত নির্দেশ দিয়েছে
কোনো শুনানি ছাড়াই এসএসকেএম এ পাঠানো হয়েছে। এসএসকেএম এর ভূমিকা সন্দেহজনক। আগেই অভিযুক্তকে ফিট সার্টিফিকেট দিয়েছে অন্য হাসপাতাল। নির্দিষ্ট একটি হাসপাতালেই কেন পাঠানো হচ্ছে? এই হাসপাতাল চিকিৎসার নামে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে। নিম্ন আদালত বলতে পারে না কোন হাসপাতালে পাঠানো হবে। নিম্ন আদালতের নির্দেশ খারিজ করুক হাইকোর্ট। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। আমরা অভিযুক্তকে দিল্লি কল্যাণী এইমসের চিকিৎসা করাবো, বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হবে অভিযুক্তকে, এমনটাই ইডি আধিকারিকরা তারা জানিয়েছেন। ব্যাংশাল আদালতের নির্দেশে এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায় ব্যাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থকে কমান্ড হাসপাতালে পাঠানোর আবেদন ইডির বক্তব্য না শুনেই ব্যাংশাল আদালত নির্দেশ দিয়েছে কোনো শুনানি ছাড়াই এসএসকেএম এ পাঠানো হয়েছে। এসএসকেএম এর ভূমিকা সন্দেহজনক, এমনটাই সওয়াল করেছেন ইডির আইনজীবী। আগেই অভিযুক্তকে ফিট সার্টিফিকেট দিয়েছে অন্য হাসপাতাল। নির্দিষ্ট একটি হাসপাতালেই কেন পাঠানো হচ্ছে? এই হাসপাতাল চিকিৎসার নামে দুর্নীতির ধামা চাপা দিতে চাইছে। এই মুহূর্তের আপডেট জানবো, অর্ণব হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, ইডির আবেদনের শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত করেছেন বিচারপতি, এবং বিচারপতি উঠে যাওয়ার আগে জানিয়েছেন যে তিনি নিজের চেম্বারে এই নির্দেশ লিখবেন এবং 2 ঘন্টা পর তিনি এজলাসে এসে এই নির্দেশ তিনি ঘোষণা করবেন। তবে দুটো বিষয় আছে। বিচারপতি বিবেক চৌধুরী তিনি প্রস্তাব দেন ইডি আইনজীবী এবং পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর উদ্দেশ্যেই যে আজ রাত 9টার মধ্যে একটি এই শহরের স্বনামধন্য যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আমরা জানি রয়্যাল নিবেদি, সেখানে ব্লাড সংগ্রহ করা হোক, নমুনা সংগ্রহ করা হোক পার্থ চট্টোপাধ্যায়, এবং সেই নমুনা রেখে দেওয়া হোক। এবং সেক্ষেত্রে কার্ডিওলজি, নেফ্রোলজি, জেনারেল মেডিসিন, ইউরোলজি, এই যে যে জায়গাগুলিতে সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অর্থাৎ অভিযুক্তের ক্ষেত্রে ইডির অভিযুক্ত, এই বিশেষজ্ঞ ডাক্তাররা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের আনার ব্যবস্থা করে কলকাতায় ইডি, এবং এই ব্লাড টেস্ট এবং পার্থ চট্টোপাধ্যায়কে রেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেই আদতে প্রকৃত অসুখ কি পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া কাল যেহেতু সকালে শুনানি রয়েছে পিএমএলএ কোর্ট, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর অর্থাৎ আর্থিক তছরূপের যে নির্দিষ্ট কোর্ট রয়েছে আমাদের রাজ্যে একটি নগর আদালত চত্বরে, সেখানে শুনানি হোক। সেই শুনানিতে এই আদালত মাফ করবে, এই যে হাসপাতাল স্থানান্তর এসএসকেএম না কমান্ড হাসপাতাল অন্য কোথায়, তার পূর্ণাঙ্গ শুনানি হোক কালকে। আপাতত তার নমুনা সংগ্রহ করে বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসুক ইডি এবং সেটা পরীক্ষা করে দেখা হোক আদতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রকৃত অসুখ কি রয়েছে এই বিষয়টি নিয়ে। যদি ইডি এই প্রস্তাবে রাজি নয়, ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি জানান যে তারা চান এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে আজ রাতের মধ্যে কলকাতা থেকে, সকাল ফার্স্ট আওয়ারে কলকাতা থেকে, এবং সেখানে তার চিকিৎসা, তার সমস্ত কিছু দেখভাল করা। এবং সেক্ষেত্রে কাল যদি সকাল 10:30 বা 11টা পিএমএলএ কোর্টে সশরীরে পার্থ চট্টোপাধ্যায় হাজির নাও করানো হয়, সেক্ষেত্রে ভার্চুয়ালি তাকে আদালতের সামনে তারা অ্যাপিয়ার করাবে। এবং এই দুটো প্রস্তাবই রয়েছে। বিচারপতি চাইছেন যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতাল নাকি আলিপুর কমান্ড হাসপাতাল, কোন হাসপাতালে যাবেন সেই সংক্রান্ত একটি নির্দিষ্ট আবেদন ইডিও করেছে নিম্ন আদালতে, যে তার পূর্ণাঙ্গ শুনানি কাল রয়েছে, সেখানেই এটা নিষ্পত্তি হোক। তবে যেহেতু ইডির সন্দেহ রয়েছে এসএসকেএম হাসপাতালে কোথাও একটা ম্যানেজ করতে পারে প্রভাবশালী পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, তাই রাত 9টার মধ্যে তার ব্লাড স্যাম্পেল সংগ্রহ করা হোক এবং সেটা বিশিষ্ট চিকিৎসকদের বাইরে থেকে নিয়ে আসুক, এইমস থেকে নিয়ে আসুক, এবং নিয়ে আসার পর তার এগুলি থরলি পরীক্ষা হোক। এক্ষেত্রে আরো একটি উল্লেখযোগ্য বিষয় তোমায় জানিয়ে রাখি, কল্যাণী এইমসে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসার জন্য আবেদন করে ইডির তরফে, পত্রপাঠ উড়িয়ে দেন, অর্থাৎ ইডির আবেদন উড়িয়ে দেন। এবং এই উড়িয়ে দেওয়ার নেপথ্য কারণ হিসেবে বিচারপতি বিবেক চৌধুরী ভরা এজলাসে জানান, আমি কল্যাণী এইমসে অভিযুক্তকে পাঠাবো না। মিস্টার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, এটা কান খুলে শুনে রাখুন, আমি এই জন্যই পাঠাবো না, এই রাজ্যে কল্যাণী এইমসের বেশ কিছু বেশ কিছু কর্মী নিয়োগ নিয়ে নির্দিষ্টভাবে অভিযোগ উঠেছে এবং আমাদের রাজ্যের শাসক দল এই অভিযোগ করেছে। কাজেই যে হাসপাতালের রিক্রুটমেন্ট নিয়ে এরকম অভিযোগ উঠছে, সেই কল্যাণী এইমসে আমি অভিযুক্তকে চিকিৎসা বা তার শারীরিক পরীক্ষার জন্য পাঠাতে পারবো না অপারক আদালত। কাজে কল্যাণী এইমস বাতিল হয়ে যায়। এরপরে এইমস ভুবনেশ্বরের কথা উঠে আসে, নতুবা দিল্লি এইমসের কথা উঠে আসে। এখন
দিল্লি এমসের জায়গায় যেহেতু সময় সাপেক্ষ অনেকটা, অন্যদিকে ভুবনেশ্বর এমস 1 ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া যাবে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য। তাই এই 1 ঘন্টা সময়ের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়ে ভুবনেশ্বর এমসে যাবেন কিনা শারীরিক পরীক্ষার জন্য, নাকি সেখান থেকে বাইরে থেকে এমসে বিশিষ্ট চিকিৎসকরা কলকাতায় আসবেন এবং তাকে দেখবেন, এই দুটো বিষয় কিন্তু ঝুলে রয়েছে। 2 ঘন্টার মধ্যে বিচারপতি জানিয়ে গেলেন তিনি নির্দেশ দেবেন এজলাসে এসে, তাতেই হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে। অর্থাৎ দুটি বিষয়, এক হচ্ছে কল্যাণী এমস নিয়ে অস্বস্তি ইডির জন্য, 2 এমসের চিকিৎসকদের দিয়ে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক যে পরীক্ষা সেটা আরো নির্দিষ্ট করে করানোর পক্ষে বিচারপতিও। কিন্তু যেহেতু নির্দিষ্ট আদালতে প্রেয়ার ইডিও করেছে, অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাই অভিযোগ, ইডি নিজেই আবেদন করেছে নিম্ন আদালতে যে তারা এই এসএসকেএম হাসপাতালে মানছে না, সেটা অন্য হাসপাতাল কমাইন হাসপাতাল করতে চাইছে। সেই আবেদনের শুনানি কাল যখন নির্দিষ্ট রয়েছে, তাহলে আজকে হাইকোর্টে এই আবেদনের শুনানি নতুন করে করার কিছু নেই। কাজেই এয়ার অ্যাম্বুলেন্সে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে নাকি হবে না, সেই প্রশ্নের উত্তরের জন্য আরো ঘন্টাখানেক সময় আমাদের লাগবে বিচারপতির নির্দেশ আসা পর্যন্ত এজলাসে। ধন্যবাদ অর্ণব। ব্যাংশাল আদালতের নির্দেশ এসএসকেএম এ পার্থ এবং ব্যাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইডি এবং বিচারপতি বিবেক চৌধুরী তিনি রায়দান স্থগিত রেখেছেন এবং তিনি তার নিজের চেম্বারে নির্দেশ লিখবেন এবং 2 ঘন্টা পর নির্দেশ দেবেন। তবে ইডি আধিকারিকরা, ইডির আইনজীবী যে কথা বলেছিলেন যে তারা চান যে কল্যাণীর এইমসে তাকে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসা হোক, কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কল্যাণীর এইমসেও নিয়োগ দুর্নীতি নিয়ে একটা মামলা চলছে, তাই পার্থ চট্টোপাধ্যায়কে সেখানে নিয়ে যাওয়া যাবে না, এমনটার নির্দেশ তারা দিতে পারবেন না। পাশাপাশি তাহলে কি দিল্লির এইমস বা ভুবনেশ্বরের এইমসে পরীক্ষা হবে নাকি কমান্ড হাসপাতালেই পাঠানো হবে পার্থ চট্টোপাধ্যায়কে, সেই নির্দেশ আগামী 2 ঘন্টা পর দেবেন বিচারপতি বিবেক চৌধুরী। এবার ইডির নজরে পোশাক সংস্থা, নিয়োগ দুর্নীতিতে 2 পোশাক সংস্থার দিকে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই নিয়ে আমরা জানবো, অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলায় দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে টাকা কিন্তু হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইডির নজরে মূলত একটি গার্মেন্টস সংস্থা, অন্য টেক্সটাইল ডিপার্টমেন্ট যে সংস্থা, সেখানকার ডিরেক্টরদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু যোগসূত্র ছিল বলে এমনটাই কিন্তু ইডি সূত্র তদন্ত জানতে পেরেছে। ইতিমধ্যে কয়েকটি টেক্সটাইল ডিপার্টমেন্টের যে ডিরেক্টর, তাদেরকেই নোটিশ পাঠাতে চলেছে ইডি আইনিভাবে। তার কারণ হচ্ছে 2টি শাড়ি বিপণনের দিকে ইতিমধ্যেই ইডির নজর। এক হচ্ছে বারাসাতের একটি শাড়ি বিপণী সংস্থা, অন্যদিকে হচ্ছে গড়িয়াহাটের শাড়ি বিপণী সংস্থা। গড়িয়াহাট শাড়ি বিপণী সংস্থা, সেখানকার কিন্তু মডেল হিসাবে কাজ করতেন এই অর্পিতা মুখোপাধ্যায়। সেই ক্ষেত্রে বেশ কিছু ছবি এবং ডকুমেন্টস ইতিমধ্যে ইডির হাতে এসে পৌঁছেছে। এই সমস্ত বিষয়গুলি তারা যেমন ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে ইডির পক্ষ থেকে সূত্র জানতে পাওয়া যাচ্ছে যে এই টেক্সটাইল ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ডিরেক্টরকে তারা আইনিভাবে নোটিশ পাঠাবে জিজ্ঞাসাবাদের জন্য। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় এরা ঘনিষ্ঠ বলে এমনটাই কিন্তু পরিচিত ছিল। সেই সূত্র মারফত এমনই ইডির কাছে বেশ কিছু খবর এসেছিল, বেশ কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী জানা যাচ্ছে এই বেশ কিছু ডিরেক্টরদেরকে খুব শীঘ্রই ইডির পক্ষ থেকে তলব করা হতে চলেছে। ধন্যবাদ অনুপ। আরো একবার জানিয়ে রাখি, একদিনের ইডি হেফাজতে অর্পিতার জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ। ব্যাংশাল আদালতের নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। বিপুল পরিমাণ অর্থের উৎসের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্পিতার সম্পত্তি যেন আলিবাবার বাক্সর মতো সোনা ও টাকা উদ্ধার। এই তদন্ত পেঁয়াজের খোসার মতো, যত খোসা ছাড়াবে ততই টাকা বেরোবে। ব্যাংশাল কোর্টে সওয়াল ইডির আইনজীবীর। একদিনের ইডি হেফাজত অর্পিতার। নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য, 12 ভুয়ো কোম্পানির হদিশ। ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা পাচারের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অর্পিতা ঘনিষ্ঠদের নামে 6 ভুয়ো কোম্পানির হদিশ। এদিন অর্পিতাকে সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ব্যাংশাল আদালতে। ব্যাংশাল আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন পার্থ চট্টোপাধ্যায়। ব্যাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইতিমধ্যেই রায়দান স্থগিত
করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। 2 ঘন্টা পর এই মামলার নির্দেশ দেবেন বিচারপতি বিবেক চৌধুরী, এমনটা এই মুহূর্তের আপডেট। পার্থকে কমেন্ট হাসপাতালে পাঠানোর আবেদন ইডির বক্তব্য না শুনেই ব্যাংশাল আদালত নির্দেশ দিয়েছে, কোনো শুনানি ছাড়াই এসএসকেএম এ পাঠানো হয়েছে। এসএসকেএম এর ভূমিকা সন্দেহজনক, এমনটাই সওয়াল করেছিলেন ইডির আইনজীবী এবং রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। 2 ঘন্টা পর এই মামলার নির্দেশ দেবেন বিচারপতি বিবেক চৌধুরী। বিজেপি 100% স্বচ্ছতায় বিশ্বাস করে, দলের কোনো পুরনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলে যোগ দেওয়ার পর কোনো নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি বলে দাবি সুকান্তর। কিছু লোক দুর্নীতিতে জড়িত আছেন বলেই তারা বিজেপিতে গিয়েছেন, দুর্নীতিতে ডুবে আছেন জেনেই তারা বিজেপি নিয়েছেন। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনে তাই মনে হচ্ছে। প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। আমরা 100% স্বচ্ছতায় বিশ্বাস করি। আমরা খেতে দেবও না, খাইও না, খেতে দেবও না। আমাদের যারা বিজেপির পুরনো নেতা আছেন তাদের কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই। আমাদের দলে আসার পরও কারো কোনো নেতা কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়নি, যুক্ত হতে পারবে না। আমাদের যারা বিজেপির পুরনো নেতা আছেন তাদের কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই। আমাদের দলে আসার পরও কারো কোনো নেতা কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়নি, যুক্ত হতে পারবে না। ওর বক্তব্যে এটা বোঝা যাচ্ছে যে উনি এটা মেনে নিচ্ছেন যে কিছু লোক দুর্নীতিতে ডুবে আছে, এটা জেনেই তারা কিন্তু বিজেপিতে নিয়েছেন। না হলে এই স্টেটমেন্ট কোনো সুস্থ মস্তিষ্কের হতে পারে না। উনি অ্যাডমিট করে নিচ্ছেন যে কিছু ব্যক্তি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারা বাঁচার কারণে বিজেপির দ্বারস্থ হয়েছেন এবং বিজেপি তাদের নিচ্ছে। এটা গেল প্রথম পর্ব। আর দ্বিতীয়, উনি যে বলছেন আদি বিজেপির কেউ দুর্নীতিগ্রস্ত নন, আমার মনে হয় ঠিক কথা বলছেন না। বাঙ্গারু লক্ষ্মণ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি কি ছিলেন? তিনি তো ঘুষ নিতে গিয়ে ক্যামেরার সামনে ধরা পড়েছিলেন, শেষ পর্যন্ত বন্দী হন। কিছু দুর্নীতিগ্রস্ত লোক যারা অন্য জায়গায় ছিল, একটা সময় বিজেপি যাদের গ্রেপ্তার চাইতো তাদেরকে তারা গ্রহণ করেছেন এবং বিজেপিতে তারা রয়েছেন। গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী এবং মিছিল বিজেপির। পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পরিয়ে এক ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঘটনা। কেন শুভেন্দুর মুখোশ পরেও কাউকে ঘোরালো না কেন? নারদ কাণ্ডে এফআইআর নেম, সারদায় তোলাবাজ, চোর, ব্ল্যাকমেলার, সুদীপ্ত সেনের চিঠি প্রমাণ হয়ে যাচ্ছে, প্রামাণ্য হিসেবে ওটা গৃহীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং যারা শ্মশান চুরি, শ্মশানের জমি চুরি, বাতিস্তম্ভ চুরি, এ তো পরের কথা। কিন্তু শুভেন্দুর মুখোশ পরে একটু ঘুরুন, নারদায় এফআইআর নেম, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি চাই, সুদীপ্ত সেনের চিঠি পর সারদা, ব্ল্যাকমেলার, তোলাবাজ, চোর, ডাকাত, দলবন্ধু শুভেন্দুর গ্রেপ্তার চাই। তো এগুলো দিয়ে তো মিছিল করুক না, ভালো দেখতে লাগবে, ভালো দেখতে লাগবে। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ। ঘটনার পর পলাতক তৃণমূল কর্মী তাহেরের ছেলে আফতার মল্লিককে আটক করেছে পুলিশ। বাড়িতেই বোমা মজুদ ছিল বলে অনুমান পুলিশের। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, আমার স্বামী ছিল না, আমার স্বামী মাল করতে গিয়েছিল দোকানে, আমি ছিলাম বাড়িতে। তো একটা বোম বাস্ট করে এলো, একটা কাঁচ টাচ ভেঙে আমার পাটা কেটে গেল। আপনার বাড়িতেই তো ব্লাস্ট হয়েছে? আমি মানে সেই পাশ দিয়ে আমাকে একটা আওয়াজ এলো। আপনার বাড়িতে কি বোম তৈরি হচ্ছিল? আমি সেটা বলতে পারবো না দাদা। আমি তো এ পাশে থাকি, আমার শ্বশুরের সঙ্গে আমি থাকি না, আমি আলাদা থাকি। আপনার আবু তাহির মল্লিক কে? আমার শ্বশুর। তিনি কি বোম রেখেছিলেন ঘরে? আমি বলতে পারবো না সেটা, আমার শ্বশুরের সঙ্গে আমার সঙ্গে ঝগড়া আছে। কত জোরে ব্লাস্ট হয়েছে? অনেক জোরে ব্লাস্ট হয়েছিল। লোকালয়ে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। ধূপগুড়ি থেকে উদ্ধার 12টি গোখরো। বিষধর সাপগুলির কোনোটি বাড়ি থেকে, আবার কোনোটি গোডাউন থেকে, আবার কোনোটি উদ্ধার হয়েছে দোকান থেকে। সাপগুলিকে বনকর্মীরা উদ্ধারের পর সোনাখালী জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
যায় না বাগানে না ওই ট্যাঙ্কি লাইন অন্যদিকে চাষের জমির জালে আটকে 8 ফুট লম্বা অজগর। বাগডোগরার চৌপোখারি এলাকার জমিতে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বাগডোগরা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে অজগরটি উদ্ধার করেন। দুদিন জালে আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েছে সাপটি। লেজটা কাটে গেছে নাকি? আরে মাঝখানে পুরো এসে নেটুটা দেখছো, নেটু নাই ওদের সাপের।